প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অবশ্যই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। তো আমি আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায় যেটা রয়েছে নগদান বই, এটা আজকে আমি করাবো। তো প্রথমে আমরা একটু বুঝি যে নগদান বই কাকে বলে। যে বইয়ে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে। নগদান বইয়ে অনগদ লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে না, যেমন বাকিতে পণ্য ক্রয়, যন্ত্রপাতির অপচয়, অর্থাৎ অনগদ যে লেনদেনগুলো এগুলো এখানে অন্তর্ভুক্ত হবে না। নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলোই অন্তর্ভুক্ত হবে। নগদান বইয়ের প্রকারভেদ আছে বইয়ের মধ্যে 4 প্রকার: 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই এবং খুচরা নগদান বই। তো আমাদের 9-10-এ যেটা আলোচনা করেছে 1 ঘরা, 2 ঘরা এবং 3 ঘরা নগদান বই। তো আমি আজকে তোমাদেরকে একটি 2 ঘরা নগদান বই করে দেখাতে চেষ্টা করব, এবং তোমরা এটা যদি ভালো করে ক্লাসটা দেখো তাহলে তোমরা পরবর্তীতে অবশ্যই এই ক্লাসটা বুঝে আরেকটা অঙ্ক এরকম তোমরা করতে পারবে। তো আমরা একটু দেখি, কিছু লেনদেন আমি বোর্ডে লিখেছি। দেখো, 2017 সালের জুন মাসে শিহাব ট্রেডার্সের লেনদেনগুলো নিম্নরূপ: জুন 1 হাতে নগদ 30,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা। জুন 4 নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। জুন 6 নগদে পণ্য বিক্রয় 8,000 টাকা। এরপরে আছে জুন 9 করিমের নিকট থেকে চেক প্রাপ্তি 7,000 টাকা। এরপরে আছে 12 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। 18 তারিখ আছে চেকে বাড়ি ভাড়া প্রদান 6,000 টাকা। এরপরে 20 তারিখ আছে দেখো যন্ত্রপাতির অবচয় 2,000 টাকা। এরপরে 24 তারিখ আছে কামালের নিকট থেকে 3,000 টাকার একটি চেক পেয়ে তা জামালকে প্রদান। এরপরে আছে 27 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো 1,000 টাকা। এবং এই লেনদেনগুলো দিয়ে প্রশ্ন করেছে, দেখো, উপরোক্ত লেনদেনগুলোর ভিত্তিতে একটি দোঘরা নগদান বই প্রস্তুত করো। তো আমরা দোঘরা নগদান বই প্রস্তুত করার জন্য আমাদের প্রথমে একটি দোঘরা নগদান বই বোর্ডে আমি লিখব, লিখে তোমাদেরকে এই অঙ্কগুলো করে আমি তোমাকে দেখাবো এবং তোমরা এটা বোঝার চেষ্টা করবে। ওকে, তাহলে দেখো আমাদের এখানে আমরা একটা দোঘরা নগদান বই আঁকছি। এখানে আমি এখন নামগুলো দিব, তোমরা একটু সবাই মনোযোগের সাথে দেখো। বাম দিকে দিব ডেবিট আর ডান দিকে দিব ক্রেডিট। ওকে, এখানে দিব তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। এই পাশে তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে দেখো তোমরা ঘরটা কিভাবে হলো। বাম দিকে 6টা ঘর: তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। ডান দিকেও এরকম শুরু হয়েছে: তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। অর্থাৎ নগদান বইটা 2টা ভাগে ভাগ আছে। ডেবিট পক্ষে আছে প্রাপ্তি, নগদ, ব্যাংক। ক্রেডিট দিকে আছে প্রদান, নগদ, ব্যাংক। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস বুঝবো যে এই লেনদেনগুলোর মধ্যে যেই লেনদেনগুলো দ্বারা নগদ টাকা পাওয়া যাবে সেগুলো আমরা প্রাপ্তি, দ্যাট মিন্স ডেবিট দিকে লিখব। আর যে লেনদেনগুলো দ্বারা টাকা চলে যাবে, ব্যবসার টাকা কমে যাবে, সেগুলো আমরা প্রদান, দ্যাট মিন্স ক্রেডিট দিকে লিখব। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে যদি আমরা কোনো কিছু পাই, টাকা পাই, নগদ টাকা বেড়ে যায়, তাহলে ডেবিট দিকে অন্তর্ভুক্ত করব। আর নগদ টাকা কমে গেলে, চলে গেলে সেটা প্রদান, দ্যাট মিন্স ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করব। এটার একটা থিম। ওকে, তাহলে আমরা একটু দেখি 1 তারিখের লেনদেনটা কি আছে। হাতে নগদ 30,000 এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা। এটা আমরা ডেবিট দিকে লিখব এভাবে: জুন 1, 2017, ব্যালেন্স বিডি। 1 তারিখের আমরা লিখবো ব্যালেন্স বিডি। ওকে, দেখো নগদ আছে 30,000, তাহলে আমরা
নগদের ঘরে 30,000 দিয়ে দিব, আর ব্যাংকে আছে 20,000, 20,000 দিয়ে দিব। ওকে, তাহলে এক তালিকায় লেনদেনটা আমরা কি করব, ডেবিট দিকে ব্যালেন্স বিডি লিখে নগদেরটা নগদ ঘরে লিখবো আর ব্যাংকেরটা ব্যাংকের ঘরে লিখবো। ওকে, এরপরে দেখো লেনদেনটা আছে নগদে পণ্য ক্রয়। আচ্ছা বলো তো, পণ্য ক্রয় করলে কি টাকা পাওয়া যায় না টাকা চলে যায়? অবশ্যই আমি পণ্য কিনলাম, তাহলে আমি টাকা দিলাম আর পণ্যটা নিয়ে আসলাম, তাহলে চলে গেছে, চলে গেছে, তাহলে কোন দিকে আসবে বলো তো? এদিকে তো প্রাপ্তি আর এদিকে প্রদান, তাহলে প্রদান মানে টাকা চলে গেছে, তাহলে আমরা এদিকে লিখবো। ওকে, তাহলে আমরা লিখি জুন 4। এখানে একটা জিনিস আমরা সবাই খেয়াল করব যে নগদান হিসাব, এটা নগদান বই, এই নগদান বইয়ের ভিতরে প্রদান বা প্রাপ্তির দিকে নগদান হিসাবটা আসবে না, নগদানের সাথে অন্য যে হিসাবটা জড়িত সেই হিসাবটা আসবে। তাহলে দেখো অন্য কোন হিসাবটা জড়িত, পণ্য ক্রয়, ক্রয় হিসাব আর নগদান হিসাব। তাহলে কি লিখবো বলো? নগদান হিসাব লিখবো না, তাহলে লিখবো ক্রয় হিসাব। ওকে, তাহলে এখানে কি লিখবো? ক্রয় হিসাব। কত টাকার পণ্য ক্রয় করেছে? দেখো 5,000 টাকা। তাহলে 5,000 টাকার পণ্য ক্রয় করলে তাহলে নগদে ক্রয় করেছে, তাহলে নগদ ঘরে দিব। ওকে, নগদ ঘরে দিলাম। এরপরে দেখো তোমরা জুন 4 আছে নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয়, তো বলো তো পণ্য ক্রয় করলে কি টাকা পাওয়া যায় না চলে যায়? পণ্য ক্রয় করলাম, পণ্য নিয়ে আসলাম, টাকা চলে গেল, তাহলে প্রাপ্তি হবে না প্রদান হবে? অবশ্যই প্রদান হবে, তাহলে আমরা প্রদান দিকে লিখেছি দেখো ক্রয় হিসাব। ওকে, এরপরে আমরা লিখব নগদে পণ্য বিক্রয়। তাহলে নগদে পণ্য বিক্রয়, বিক্রয় করলে টাকা পাওয়া যাবে, তাহলে আমরা কোন দিকে লিখবো? এদিকে লিখব বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। নগদে পণ্য বিক্রয়, নগদ করে লিখলাম 8,000 টাকা। ওকে, এরপরে আছে দেখো করিমের নিকট থেকে চেক প্রাপ্তি। প্রাপ্তি তাহলে বোঝাই যাচ্ছে ডেবিট দিকে যাবে, প্রাপ্তির দিকে, তাহলে লিখে ফেলি 9 তারিখ। এখানে কি লিখবো? করিম হিসাব। যেহেতু চেক প্রাপ্তি, তাহলে তো আমরা নগদ ঘরে লিখতে পারবো না, তাহলে কোন ঘরে লিখবো বলো? ব্যাংকের ঘরে লিখবো। ওকে, বুঝতেছো তোমরা জিনিসগুলো? এরপরে আছে ব্যাংকে জমা। ব্যাংকে জমা, এটা অন্তর্ভুক্ত করার আগে আমি একটু কথা বলে নেই যে কন্ট্রায়েন্টি বা বিপরীত দাখিলা কি, এটা তোমাদের বুঝতে হবে। কন্ট্রায়েন্টি বা বিপরীত দাখিলা হলো, কন্ট্রায়েন্টি হলো যে লেনদেনগুলো ব্যাংক এবং নগদ হিসাবের সাথে জড়িত, একই সাথে ব্যাংক এবং নগদান হিসাবের সাথে জড়িত এবং 2 গড়া 3 গড়া নগদান বইয়ের উভয় দিকে যায়, সেগুলো কন্ট্রায়েন্টি বা বিপরীত দাখিলা। তাহলে আমরা জানি ব্যাংকে জমা, ব্যাংক হিসাব, নগদান হিসাব। দেখছো, ব্যাংক এবং নগদ একই সাথে এটার সাথে জড়িত আছে। আরেকটা হিসাব আছে অফিসের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, নগদান হিসাব, ব্যাংক হিসাব। এই দুইটা লেনদেন ছাড়া অন্য কোনো লেনদেন নাই যেটার মধ্যে একই সাথে নগদ এবং ব্যাংক হিসাব জড়িত। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ব্যাংকে জমা এবং ব্যাংক থেকে উত্তোলন, এই দুইটা হলো কন্ট্রায়েন্টি। আর কন্ট্রায়েন্টি কোন দিকে যাবে বলো? ডেবিট দিকেও যাবে, ক্রেডিট দিকেও যাবে। তাহলে এখানে আমার কথা অনুযায়ী কি বোঝা যাচ্ছে বলো? ব্যাংকে জমা, তাহলে এটা কন্ট্রায়েন্টি। আর কন্ট্রায়েন্টি মানে কয় দিকে যাবে? 2 দিকে যাবে। তাহলে লিখে ফেলি, তারিখ লিখে ফেলি। দেখো এখানেও লিখলাম 12, এখানে লিখলাম 12। ওকে, তাহলে আমরা জানি ব্যাংকে জমা, এটা যাবে তা কি? ব্যাংক হিসাব, ডেবিট। দেখো এই যে ডেবিট দিকে আসলাম। ওকে, ডেবিট দিকে এসে ক্রেডিটের নামটা লিখবো। ক্রেডিটের নামটা কি বলো তো? নগদান হিসাব। তাহলে আমরা এদিকে লিখবো নগদান হিসাব। ওকে, এখন ক্রেডিট দিকে যাব, ক্রেডিট দিকে গিয়ে লিখবো ডেবিট হিসাবের নাম যেটা হলো ব্যাংক হিসাব, তাই না? এখানে লিখলাম ব্যাংক হিসাব। এখন এই যে খতিয়ান পৃষ্ঠার ঘরে ক লিখে দিতে পারি। ক মানে কি বলতো? কন্ট্রা, অথবা সি লিখতে পারি, বইয়ের মধ্যে সি আছে, ক লিখতে পারি। ব্যাংকে জমা টাকা ছিল 5,000 টাকা। দেখো নগদান হিসাব, টাকা লিখবো ব্যাংকের ঘরে, ব্যাংক হিসাব, টাকা লিখবো নগদের ঘরে। তাহলে তোমরা কি বুঝতে পারলে বলো? যে ব্যাংকে জমা আর ব্যাংক থেকে উত্তোলন এটা কন্ট্রায়েন্টি বা বিপরীত দাখিলা। দেখো ব্যাংকে জমা জাবেদা ছিল ব্যাংক হিসাব ডেবিট, তাহলে ডেবিটে এসে লিখেছি বিপরীত যেটা ক্রেডিট, নগদান হিসাব। ক্রেডিট গিয়ে লিখছি ডেবিটের নাম ব্যাংক হিসাব, তাই না? তাহলে বিপরীত কাজ হলো। এরপরে দেখো এখানে লিখেছি নগদান, কিন্তু টাকা লিখছি কি? ব্যাংকে। আবার এদিকে লিখছি ব্যাংক হিসাব,
টাকা লিখছি নগদ ঘরে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কন্ট্রাইন্টিভ বা বিপরীত দাখিল এটা আমরা এভাবে অন্তর্ভুক্ত করব। পারবে তো ইনশাল্লাহ? এরপরে দেখো চেকে বাড়ি ভাড়া প্রদান, এই যে প্রদান করেছে, তাহলে এদিকে চলে যাবে 18 তারিখ বাড়ি ভাড়া হিসাব, বাড়ি ভাড়া হিসাব 6000 টাকা বাড়ি ভাড়া দিয়েছে চেকে, এই জন্য আমরা ব্যাংকের ঘরে লিখলাম। বুঝতে পেরেছ? এরপরে দেখো যন্ত্রপাতির অপচয়, যন্ত্রপাতির অপচয় তো আসবে না, কারণ আমি শুরুতেই বলেছিলাম অনগদ লেনদেনগুলো নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। এখানে শুধু নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলোই অন্তর্ভুক্ত হবে, বাকি বা অনগদ যে লেনদেনগুলো আছে স্থায়ী সম্পত্তির অপচয় এগুলো আর আসবে না। ওকে, তাহলে এটা আমরা দিব না। এরপরে দেখো 24 তারিখ আছে কামালের নিকট থেকে 3000 টাকার একটি চেক পেয়ে তা জামালকে প্রদান। অর্থাৎ একজনের নিকট থেকে পেয়েছি তাহলে ডেবিট দিকে দিব, আবার আরেকজনকে দিয়ে দিয়েছি তাহলে ক্রেডিট দিকে দিব, তাহলে এটা দুই দিকে যাবে। লিখি পেয়েছি কামালের নিকট থেকে, ওকে, তাহলে এদিকে লিখবো কামাল হিসাব, কামাল হিসাব। আবার এদিকে গিয়ে তারিখ লিখবো 24 তারিখ, কাকে দিয়েছি বলো? জামালকে দিয়েছি, তাহলে এখানে লিখবো জামাল হিসাব। ওকে, কত টাকা লিখবো? 3000 টাকার চেক, তাহলে এদিকে লিখবো 3000, এদিকে লিখবো 3000 টাকা। বুঝতে পেরেছ? তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি একটু আগে বললেন যে চেক সংক্রান্ত ব্যাংকের ঘরে হবে আর নগদ সংক্রান্তগুলো নগদের ঘরে হবে, কিন্তু এখানে তো চেক পেয়েছে, আবার চেক এই চেকটাই আরেকজনকে দিয়ে দিয়েছে, তাহলে তা স্যার আপনি দুই দিকেই নগদ ঘরে অন্তর্ভুক্ত করলেন, এরকম একটা প্রশ্ন তোমাদের আছে, তাই না? এটা হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে কোনো একটা চেক পেয়ে ওই চেকটাই যদি আরেকজনকে দিয়ে দেওয়া হয় তাহলে দুই দিকেই অন্তর্ভুক্ত হবে এবং টাকাটা হবে নগদের ঘরে। বুঝতে পারছো? আবার বলি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে কোনো চেক যদি পাওয়া যায় এবং ওই চেকটাই যদি আরেকজন তৃতীয় পক্ষকে দিয়ে দেওয়া হয় তাহলে এটা দুই দিকেই নগদ ঘরে বসবে। এই জিনিসটা আমরা সবাই মনে রাখবো। যেমন দেখো কি হয়েছে, কামাল হিসাব নগদ ঘরে, কারণ কামাল একজন ব্যক্তি, ব্যক্তির নিকট থেকে চেক পেয়েছি, এটা আবার আরেকজন তৃতীয় ব্যক্তি জামালকে দিয়ে দিয়েছি, তাহলে প্রদান, এই যে জামাল হিসাব নগদ ঘরে, দুই দিকেই নগদ ঘরে। বুঝতে পেরেছ? এইগুলা এই এন্ট্রিটা কিন্তু প্রত্যেক বছরই এসএসসিতে থাকে, তাহলে তোমরা এটা বুঝতে পারছো ব্যাপারটা। এরপর দেখো ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদ মঞ্জুর করলে এটা ব্যবসার জন্য আয়, আয় হইলে তাহলে প্রাপ্তির দিকে যাবে, আমরা এটা এদিকে লিখব, লিখব ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ মঞ্জুর 1000 টাকা, এটা ব্যাংকের ঘরে লিখলাম এই জন্যই। ধরো তোমার ব্যাংকে 10,000 টাকা আছে, এক বছর পর তোমাকে কিছু মুনাফা বা ইন্টারেস্ট দিয়েছে, 500 টাকা দিয়েছে ধরো, তাহলে তোমার ব্যাংকে এখন কত আছে বলো? 10,000, আর ইন্টারেস্ট হলো 500, 10,500 টাকা। অর্থাৎ ব্যাংকে যদি কোনো আমাদের আমানতের উপর কোনো সুদ বা ইন্টারেস্ট বা মুনাফা দেয়, এটা অটোমেটিকই ব্যাংকের সাথে যোগ হয়ে যাবে, আর যদি কর্তন করে অটোমেটিক ব্যাংক থেকে কর্তন হয়ে যাবে। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করলো, এটা আমাদের আয়, এই জন্য আমরা ডেবিট দিকে দিলাম, এবং এটা অবশ্যই কি হবে? ব্যাংকের ঘরে হবে। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা লেনদেনই নগদান বই অন্তর্ভুক্ত এরকম করলাম, যেটা ডেবিটে ডেবিটে দিলাম, যেটা ক্রেডিটে ক্রেডিটে দিলাম, যেটা নগদে যাওয়ার কথা নগদে দিয়েছি, যেটা ব্যাংকে যাওয়ার কথা ব্যাংকের করে দিয়েছি। এখন আমরা যোগ বিয়োগ করব এবং ব্যালেন্স টানবো। ওকে, একটু ফলো করো, খুব গুরুত্বের সাথে মনোযোগের সাথে জিনিসটা একটু খেয়াল করো। অনেকেই ব্যালেন্স টানানো একটু সমস্যা বড়, আজকে আমি একটু জিনিসটা ক্লিয়ার করে বুঝাই দিতে চাচ্ছি তোমাদের। তাহলে প্রথমে ডেবিট দিকে নগদ এবং ক্রেডিট দিকে নগদের নিচে টান দিব। ওকে, এরপরে দেখবো, দেখো তো ডেবিট দিকের নগদের ঘরে টাকার পরিমাণ বেশি না ক্রেডিট দিকের নগদ ঘরের টাকার পরিমাণ বেশি? অটোমেটিক দেখা যাচ্ছে এই দিকেই বেশি, কারণ এখানে 30,000, এখানে তো মোটামুটি আছে 5 5 10 আর 3 13,000, তাহলে এদিকে বেশি আছে। আমরা এটা লিখি 30 আর 38, 38 আর 3 41,000 লিখে ক্লোজ করে দিব। বুঝছি বা সেটা? এই 41,000 আবার এখানে এটার নিচেও লিখে দিব, লেখার পর এখানেও দুইটা টান দিয়ে আমরা ক্লোজ করে দিব। বুঝতে পারছো? এরপরে এই 41,000 টাকা থেকে এই নগদের ক্রেডিট দিকে যে টাকাটা আছে 5 5 10 10 আর 3 13, এই 13,000 টাকা আমরা বাদ দিয়ে দিব। বাদ দিলে কত থাকবে? 41,000 থেকে 13,000 বাদ দিলে থাকে 28,000, 28,000 লিখে দিলাম। তাহলে নগদের ব্যালেন্স আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা ব্যাংকের ঘরে দেখি, ডেবিট দিকে বেশি, অবশ্যই দেখো এখানে ডেবিট দিকে বেশি, তাহলে আমরা একটু যোগ টানি। 28 আর 7 কত?
28 আর 7 35, 35 আর 5 40। দেখো একটা জিনিস ভুল হয়েছে শুরুতেই, এখানে কিন্তু ব্যালেন্স ব্যাংক হিসাবে যেটা, এটা হলো 20,000 টাকা ছিল। হ্যাঁ, এটা হবে 20,000 টাকা। আমার যে উদ্দীপকটা দিয়েছিলাম ওখানে 20,000 টাকা আছে। তাহলে দেখো 20 আর 7 27, 27 আর 5 32, 32 আর 1 33। ওকে, 33। এখানে লিখবো কত? 33। এই 33,000 থেকে 6,000 টাকা যদি বাদ দেই তাহলে থাকবে কত? 27,000 টাকা। তাহলে ব্যাংকের ঘরের ব্যালেন্স সিডি হবে 27,000 টাকা। এবং এখানে আমরা লিখে দিব এটা কি মাস বলো তো? জুন। জুন মাসের শেষ তারিখ কত? 30 তারিখ, তাই না? তাহলে এখানে আমরা লিখবো জুন 30, এটা লিখবো ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি নগদে হলো 28,000 আর ব্যাংকে হলো 27,000। ব্যালেন্স সিডি দেখো তো কোন পাশে হয়েছে? ক্রেডিট পাশে হয়েছে। আমরা জানি যে ব্যালেন্স সিডি যে পাশে হয় ব্যালেন্স বিডি হয় তার বিপরীত পাশে। তাহলে ব্যালেন্স সিডি যেহেতু ক্রেডিট পাশে হয়েছে, ব্যালেন্স বিডি হবে কোন পাশে? ব্যালেন্স ডেবিট দিকে হবে। তাহলে আমরা ডেবিট দিকে দিব। ব্যালেন্স সিডি যেই তারিখে হয়েছে ব্যালেন্স বিডিটা হবে তার পরের দিন। তাহলে জুন 30 পরের দিন কি হবে বলো? জুলাই 1। জুলাই 1। তাহলে এই পাশে আমরা লিখবো জুলাই 1। কি লিখবো বলো? ব্যালেন্স বিডি। ওকে, কোন টাকাটা লিখবো বলো তো? এই যে ব্যালেন্স সিডির যে টাকাটা পেয়েছি, নগদে পেয়েছি 28,000 আর ব্যাংকে পেয়েছি 27,000। তাহলে এটাই লিখবো। নগদেরটা নগদ করে লিখে দিব 28,000 আর ব্যাংকেরটা ব্যাংকের করে লিখে দেবো 27,000 টাকা। বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে নগদান বইয়ের কনসেপ্টটা কি, যে কোনো টাকা পাওয়া গেলে বা বেড়ে গেলে নগদান বইয়ের ডেবিট দিকে আমরা অন্তর্ভুক্ত করলাম, কোনো টাকা চলে গেলে বা কমে গেলে এটা আমরা ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করলাম। এরপরে আমরা অন্তর্ভুক্ত করে ব্যালেন্স সিডি টানলাম, অর্থাৎ দুই পাশের যে পার্থক্যটা, এই ব্যালেন্স সিডি যে পাশে হয় ব্যালেন্স বিডিটা হয় তার বিপরীত পাশে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং যদি তোমরা বুঝতে পারো তাহলে এরকম অঙ্ক বইয়ে আছে, 2 ঘর আছে, 3 ঘর আছে, তোমরা নিজেরাই করতে পারবে। নিজেরা চেষ্টা করো, বাসায় বসে সময়টা নষ্ট না করে একটু একটু প্র্যাকটিস করতে থাকো। যদি তোমরা প্র্যাকটিস না করো, পড়ালেখা একটু একটু না করো, তাহলে কিন্তু মরিচা পড়ে যাবে। এই জন্য যতটুকু পারো পড়ালেখা করো, আর বাহিরে কম বের হও। তুমি নিজেও নিরাপদে থাকো, তোমার পরিবার পরিজনকেও নিরাপদে রাখো। সবাই সবার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।